বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্য আরক্ষা প্রশাসনের শহীদ দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর এডিনগর পুলিশ লাইনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মুখ্য সচিব সহ প্রশাসনের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকরা। আজ রাজধানীর এডিনগর পুলিশ লাইনে শ্রদ্ধায় স্মরণে পালিত হয় রাজ্য আরক্ষা দপ্তরের শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক সঞ্জয় সিনহা, আইজি কে নাগরাজ, টিবি রয়, বিকে রয় সহ পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিকরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শুরু হয় 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2013 সাল পর্যন্ত নিহত 579 জন বীর শহীদ সেনানী যারা কর্তব্যরত অবস্থায় দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। প্রথমে গার্ড অফ অনার দেয়া হয় মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিদের। পরে দেশের বিভিন্ন রাজ্যের 579 জন শহীদদের নাম পাঠ করেন এসপি জি.কে. রাও। তারপরেই শুরু হয় শহীদ বেদিতে মাল্যদান। মুখ্যমন্ত্রী, ভারপ্রাপ্ত মুখ্য সচিব সহ রাজ্য পুলিশের শীর্ষ ও মাঝারি স্তরের পুলিশ আধিকারিকরা একে একে সারিবদ্ধভাবে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও ভয়াবহ যান দুর্ঘটনা ঘটল সোনামুড়া আগরতলা সড়কে। ম্যাক্স ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হয় 11 জন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আবারও ভয়াবহ যান দুর্ঘটনা ঘটল সোনামুড়া আগরতলা সড়কে। ঘটনা আজ সকাল 11টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, TR01D2884 নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি আগরতলা থেকে সোনামুড়ার দিকে আসছিল। গাড়িটি বৈরাগী বাজার জুমের ঢাবা এলাকায় আসার পর অপর দিক থেকে আসা TR031873 নম্বরের একটি বালি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় 11 জন যাত্রী। আহতদের প্রথমে মেলাগড় হাসপাতালে এবং পরে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক যাত্রীর অবস্থা গুরুতর। ইকবাল আহমেদ, বাড়ি আড়ালিয়া, সে সোনামুড়া গ্রামীণ হাসপাতালে কর্মরত। তার মাথায় গুরুতর জখম হয়। তাকে কলকাতা স্থানান্তরিত করা হলেও আইএলএসএ আইসিইউতে ভর্তি। এলাকাবাসীরা জানান, এই স্থানটিতে আগেও কয়েকবার এই ধরনের যান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আহত হয়েছে নাকি? সবাই সেরকম কতজন লোক আহত হয়েছে? কতজন কি জায়গার? এই জায়গাটার নাম কি? একটা বাচ্চা দিক দেখা পড়ে গেছে। আচ্ছা, আর বাকিরা সবাই কাটাছে, ঠিক আছে। আচ্ছা, সাথে সাথে কোন হাসপাতালে পাঠানো হয়েছে সবাই? মেলাগড় ম্যাক্স খোলা ছিল? বৃষ্টি আসছিল, কম বৃষ্টি আছে। বাড়ি করে না আমরা আসছি, জায়গাটা আসলাম। গাড়িতে থাকা যাত্রীরা জানায়, উভয় গাড়ির গতিবেগ বেশি থাকার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। কতজন আছে? আমরা আমাদের বাড়িতে ছিলাম 13-14 জন ছিল। বাচ্চা ছিল? বাচ্চা আছে। কিরকম ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে। ভিতরে বাচ্চা একটা মাথা ফাটে আছে, আর গুরুতর অবস্থা। কই যেতে ছিল গাড়িটা? সোনামুড়া। কোথেকে রওনা দিচ্ছিল? হ্যাঁ, আমি বিশালগড় থেকে বসছি। আগরতলা থেকে রওনা দিচ্ছিল? আচ্ছা, কই যাইল গাড়িটা? সোনামুড়া। ঘটনাটা কোন জায়গা দিয়েছে? আগে কি গাড়ির সাথে হয়েছে? একটা ছোট ট্রাক গাড়ি। ছোটো ট্রাক গাড়ি। কীরকম কি এটা কি ড্রাইভার কোনো বলতে আসছিল কি এর মধ্যে? স্পিডটা বেশি। স্পিডটা বেশি আসছিল? বৃষ্টি তো
কতজন যাত্রী আসলে কি আইডিয়া আছে কি? হ্যাঁ, প্রায় রোজই এই সড়কটিতে যান দুর্ঘটনার ঘটনা হয়েই চলছে। এই নিয়ে প্রশাসনের আরও বেশি পরিমাণে হস্তক্ষেপ দাবি করছে এলাকাবাসীরা। 8 বছরের একটা বাচ্চা ছিল, ওর মাথায় স্কিনটা কেটে গেছে। তো ওটা আমরা প্রাথমিক ড্রেসিং করে স্টিচ করে স্কিন লাগিয়ে দিয়েছি, দিয়ে আমরা পাঠিয়েছি আগরতলাতে। ওর ফার্দার আর ইনভেস্টিগেশন করা দরকার, সিটি স্ক্যান করে বোঝা যাবে যে ভিতরে কোনো হ্যামারেজ আছে কিনা। এই জন্য ওকে আমরা পাঠিয়ে দিয়েছি। এমনিতে এরপরে আরও 2জন রোগী এসছে, ওদেরকে প্রাথমিক চিকিৎসা চলছে এখানে এখন মেলা করে। এখনও ওদের ডাক্তারবাবু আরেকজন আছেন, উনি দেখছেন, যদি প্রয়োজন লাগে ওনাদেরকে হয়তো বা রেফার করা যেতে পারে। আচ্ছা স্যার, রোগীরা কী অবস্থা, কীরকম অবস্থা, কীরকম বুঝলেন স্যার? না, এমনিতে বলা যায় না, যদি ওরা মাথায় ব্যথা পেয়েছে, কিন্তু আশঙ্কাজনক ঠিক আছে। কিন্তু সিটি স্ক্যান বা অন্যান্য ইনভেস্টিগেশন না করে ঠিক কমেন্টস করে বলা ঠিক হবে না যে ওদেরকে ঠিক কতটুকু ওরা খারাপ। তবে 1-2 জন একটু বেশি আশঙ্কাজনক, বাকিরা হয়তো বা সেরে যাবে। মেলাগড় থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও এক নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা আরকে নগর বণিক্য চৌমুহনী এলাকায়। নাবালিকা ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে দিন দিন, এমনই একটি ঘটনার উদাহরণ আরকে নগর বণিক্য চৌমুহনীতে। ঘটনায় জানা যায়, সিদাই মোহনপুরের সুমন ঋষি দাস বণিক্য চৌমুহনীতে তার মামার বাড়িতে থাকত। গত 19 অক্টোবর পাশের বাড়ির 14 বছরের নাবালিকাকে বাড়ির নির্জনতার সুযোগে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ নাবালিকা পরিবারের। ঘটনার কিছু সময় অতিবাহিত হওয়ার পর গতরাত বোজ্জংনগর থানায় মামলা করে ধর্ষিতার পিতা। এ ঘটনার পর বণিক্য চৌমুহনীতে দেখা দেয় জনবিক্ষোভ। তখন আমি জিজ্ঞাসা করলাম যে মা, তুমি রাত্রে বয়ে আসলে তারে মারাধরি করতে পারে গদা। হ্যাঁ, প্রায় 3-4 ঘন্টা পরে গদা হইতেছে যে আমি মুখের বাইতা ছিলাম। 19 তারিখ রাত্রিবেলায় 11টা নাগাদ ওর মেয়ে পাশের বাড়ির সুমন ঋষি দাসের সঙ্গে তার মামার বাড়িতে যায়, সেখানে তারা রাত কাটিয়ে আসে। পরদিন সকাল 6টা নাগাদ মেয়েটা বাড়িতে ফিরে আসার পর তাকে জিজ্ঞেস করা হলে মেয়েটি জানায় যে রাত্রিবেলায় সুমন ঋষি দাস তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বলপূর্বক ধর্ষণ করে। এই অভিযোগ পেয়ে আমরা একটা কেস নেই, আমরা রেকর্ডিং কেস নেই, যার কেস নাম্বার হচ্ছে কি 76/13 বোজ্জংনগর PS, ধারা 376 IPC। এবং সঙ্গে সঙ্গে আমরা মেয়েটিকে IGM হসপিটালে পাঠাই মেডিকেল করানোর জন্য রাত্রিবেলায়, এবং তার সেখানে মেডিকেল হয়। আসামিকে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং হোপ যে উইদিন শর্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে অবসান ঘটল বেশ কিছুদিন ধরে সোনামুড়ায় চলতে থাকা কুসংস্কারের। সোনামুড়া নগর পঞ্চায়েত ও মহকুমা প্রশাসনের উদ্যোগে বন্ধ হলো অপরিস্কৃত জল পান করার কুসংস্কারের। অবশেষে অবসান ঘটল সোনামুড়া ঠাকুরমুড়ায় মাসখানেক ধরে চলতে থাকা কুসংস্কারের। সোনামুড়া নগর পঞ্চায়েত ও মহকুমা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনার মাধ্যমে অবসান ঘটল এই কুসংস্কারের। গত কিছুদিন ধরে ঠাকুরমুড়া চৌমুহনী সংলগ্ন ধলিয়াই মাঠের আমলকি ছড়ার জল পান করতে প্রচুর লোক ভিড় জমাত। এলাকারই এক শিক্ষিত যুবক জাহিদ হোসেন এই জল দিয়ে থাকে বিভিন্ন রোগের জন্য। তাকে নাকি কোনো এক অদৃষ্ট শক্তি স্বপ্ন দেখিয়েছে যে এই জল পান করলে বিভিন্ন রোগ ঠিক হয়ে যাবে। এ যাবৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েক হাজার মানুষ এই অপরিশ্রুত জল পান করেছে। গত কয়েকদিন ধরে এই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর টনক নড়ে প্রশাসনের। কয়েকজন এই অপরিশ্রুত জল পান করে অসুস্থ হয়ে পড়ে। বর্তমান সময়ে যখন মানুষ বিজ্ঞানের উপর ভর করে এগিয়ে যাচ্ছে, তখন এই সময় .com-এর যুগেও এই ধরনের কুসংস্কার চালু রয়েছে আমাদের সমাজে। আর এই কুসংস্কারে বিশ্বাস করছে সমাজের একটা বড় অংশ, যার মধ্যে অনেক সুশিক্ষিত লোকও রয়েছে। অবশেষে সোনামুড়ার এই কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েত, মহকুমা প্রশাসন ও রাজ্যের কিছু বিজ্ঞান বিষয়ক সংস্থাও। আজ সোনামুড়া নগর পঞ্চায়েতে সাংবাদিক ও মহকুমা প্রশাসনের সামনে জাহিদ হোসেন জানায় সে আর কাউকে এই অপরিশ্রুত জল পান করতে দেবেন না। নিচে প্রায় মনে হয় 1-1.5 কখনো চলছে এবং
ওখানকার আপাতত বদ্ধ থাকবো, চারিদিকে কোনো অসুস্থতা ভোগ করতে আছে বলে। আপাতত বদ্ধ থাকবো মানে পরে আবার দিবে না, কাল থেকে আর কেউ যেমন প্রশাসনের থেকেও বাধা আছে, মানে থেকে। সে আরও জানায় কেউ যাতে তাকে বিরক্ত না করে এই কাজ করার জন্য। ঠাকুরমুড়া যে ধুলিয়ায় জল আর বট গাছের গোড়ার থেকে যে জল দেওয়া হতো, কাল থেকে এই জল দেওয়া হবে না। এখানে বিশুদ্ধ জল বলে পাওয়া গেছে, যেমন পরীক্ষা করে পাওয়া গেছে। তাই রুগীরা আমার বিরক্ত করবেন না, ফোনে বা আমার জল দেওয়ার জন্য এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। এটা ক্যান্সার আর অন্য অন্য রোগের জন্য। তুমি কি ডাক্তার নাকি? না, স্বপ্নে দেখা। কে দিয়েছে? পাগলি মেশিন। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। নগর পঞ্চায়েত চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী জানান, আমরা নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসন গতকালই আমরা বিষয়টা জানতে পারি। হায়দ্রাবাদী গাঁওসভা জহির হোসেন নামে একটি ছেলে এবং তার সহযোগী রাহুল মজুমদার, এই দুজনেই ঠাকুরমুড়া চৌমনি ব্রিজের কাছে একটি কাটা বট গাছের নিচে ছড়ার জল রুগীরা খাওয়াইতে আছে, ক্যান্সার রোগ ভালো হইব করিয়া। এদিকে অনেক মানুষ সেখানে জল টল নিচ্ছে এবং এর দ্বারা কোনো মানুষের কোনো উপকারে আসবে না। এটার দ্বারা এই জল খাওয়ার পরে মানুষ আরও অসুস্থ হবে এবং কিছু এর মধ্যে অসুস্থ হয়েছে আমরা শুনতে পারলাম এই জল খেয়ে। সেই জন্যে আমরা আজকে তারা দুজনকে ডাকাই নগর পঞ্চায়েত অফিসে। মহকুমা প্রশাসকও আছেন, আমাদের মাননীয় বিধায়কও আছেন, ভাইস চেয়ারম্যানও আছেন, সবাই উপস্থিতি তাকে আমরা এই বিষয়টা যে কুসংস্কার, এর দ্বারা যে উপকার হয় না মানুষের, সে আলোচনা করার পর সেও দুঃখ প্রকাশ করে আমাদের সামনে যে আগামীকাল থেকে আর এই কাজ আমরা করব না। মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী জানান, নগর পঞ্চায়েত এবং সোনামুড়া মহকুমা প্রশাসন গতকাল জানতে পারি যে ঠাকুরমুড়া চৌমানির ধুলিয়াই মাঠে একটা ছড়া রাস্তার পাশে, সেই ছড়ার জল ওই এলাকারই খেলাবাড়ি অঞ্চলের একটা ছেলে জাহির হোসেন ও মানুষকে ক্যান্সার রোগ ভালো হবে বলে বিতরণ করছে। বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে আমাদের অবগত হওয়াতে আজকে আমরা মহকুমা প্রশাসনের তরফ থেকে তার একটা উদ্যোগ নিই। আমরা ছেলেটাকে ডাকি কেন সে এই ধরনের কাজ করছে, তো সে এখন দুঃখ প্রকাশ করেছে যে না, এই ধরনের কাজ করাটা উচিত হয়নি, কারণ ছড়ার জল কখনোই মানুষের রোগ ব্যাধি ভালো করতে পারে না, বরং মানুষের ক্ষতিই করে, কারণ সেটা অপরিশুদ্ধ জল। সে বুঝতে পেরেছে এবং দুঃখ প্রকাশ করেছে, আগামীকাল থেকে সে এটা করবে না। আমাদের প্রশাসনিকভাবে সে যদি সেটা বন্ধ না করে তাহলে আমরা প্রশাসনিকভাবে আরও উদ্যোগ নেব এবং সেটা কঠোর ব্যবস্থা আমরা নেব তার বিরুদ্ধে। এই ধরনের আমরা চিন্তা ভাবনা করেছি। তাছাড়া মানুষের কাছে আমার একটা আপিল থাকছে আমাদের, যে এই ধরনের গুজবে কান দিয়ে যে এখনো এই বিশ্বায়নের যুগে যে নদী নালা ছাড়া অপরিশুদ্ধ জল পান করে কোনো রোগ ব্যাধি ভালো হয়, এটা সম্পূর্ণ কুসংস্কার এবং আজগুবি। তো শিক্ষিত মানুষ এখনকার দিনে যারা রোগগ্রস্ত হচ্ছেন, ডাক্তার আছে, বিজ্ঞান আছে, সেখানে না গিয়ে এখানে জল নিতে আসা, এটা সম্পূর্ণ গুজবে ফাঁদে পা দেওয়া। আমরা মানুষের কাছে এটা আহ্বান করব এই ধরনের অন্ধবিশ্বাস যাতে বন্ধ করে এবং ওই এলাকায় আমরা একটা যুক্তিবাদী বিভিন্ন সংস্কারমূলক বা আমরা সচেতনমূলক আমরা আলোচনা করব, মানুষকে বোঝানোর চেষ্টা করব। তাছাড়া আমরা মানুষের কাছে একটা অ্যাপিল আমরা রাখছি, হোর্ডিং দিচ্ছি এবং বিজ্ঞাপনও আমরা দিচ্ছি, যাতে আগামীকাল থেকে এই ধরনের কাজ আর না করে মানুষের এরকম আধুনিক অন্ধবিশ্বাসের হাতে না। এছাড়া আমাদের মহকুমায় আরও এরকম ডাইনি প্রথা, কুসংস্কার, এই বিষয় নিয়ে আমাদের মহকুমা প্রশাসন, গ্রাম পঞ্চায়েত এবং নগর পঞ্চায়েত আমরা সচেতনতামূলক শিবির আমরা করছি। ইভেন আমাদের যে মহিলা কমিশন
তারাও আমাদের কাছে আসছেন, সহযোগিতা নিচ্ছেন। আমরা মনাইপাথর অঞ্চল, কৈগান্দাল অঞ্চল, এসব অঞ্চলে মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা সততই আমরা মানুষকে অন্ধবিশ্বাসে বা কুসংস্কার যাতে পা না দেয় তার জন্য সচেতন করে যাচ্ছি। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। 9 দফা দাবির ভিত্তিতে ঊনকোটি জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন দিল অল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের সদস্যরা। ঊনকোটি জেলার জেলাশাসক অফিসে বিভিন্ন দুর্নীতির তদন্ত চেয়েছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড। আজ সংগঠনের বিভাগীয় কমিটির 11 জন প্রতিনিধি জেলাশাসক অভিষেক চন্দ্রের সাথে সাক্ষাৎ করে 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। ঊনকোটি জেলার জেলাশাসক অফিসে কম্পিউটার কেনার দুর্নীতির অভিযোগ উঠেছে। এক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সমন্বয় কমিটি। অফিস থেকে 9টি কম্পিউটার চুরির সাথে যুক্তদের উপযুক্ত শাস্তির ও দাবি জানানো হয়েছে। জেলাশাসক অফিসের কোষাগার থেকে প্রচুর মদের বিল পরিশোধ করা হয়েছে। সে সমস্ত বিলের টাকা পুনরুদ্ধারের দাবিও জানিয়েছে সমন্বয় কমিটি। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি কৈলাসহর বিভাগীয় কমিটি থেকে আজকে মাননীয় জেলা শাসকের কাছে আমরা 5 দফা দাবি নিয়ে আমরা মিলিত হই এবং প্রত্যেকটা দাবি আমরা বিস্তারিত আলোচনা করি। আমাদের প্রথম দাবি, জেলা প্রশাসন অফিসে সাম্প্রতিক কম্পিউটার ক্রয় সংক্রান্ত দুর্নীতির রহস্য উন্মোচন করার জন্য সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জেলা প্রশাসক এইটা আমাদের সঙ্গে একমত হয়েছেন, উনি এই ব্যাপারে তদন্ত করবেন। টোটালি 5 দফা দাবির ভিত্তিতে আপনারা কিরকম আশ্বাস পেলেন? আমরা ওনার কাছে ভালোই আশ্বাস পেয়েছি। সেখানে উনি বিভিন্ন সময় যে বিভিন্ন আমলাদের সঙ্গে যে কথাবার্তা বা যে দুর্নীতিগুলি তুলে ধরার চেষ্টা করেছেন, এরপরে উনাকে আক্রোশমূলক সেখানে বদলি করা হয়েছে কুমারঘাটে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। আচ্ছা, আপনাদের ব্যাপারে এই দাবির মধ্যে কি কোনো মহিলা সংক্রান্ত কোনো দাবি ছিল? আমাদের কাছে কিছু যেমন কিছু তথ্য আছে মহিলা সংক্রান্ত ব্যাপারে। এই বিষয়ে মাননীয় জেলা শাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে। সেখানে সার্কিট হাউসে কিছু সেখানে বাইরে থেকে মহিলা এসে এখানে কিছু আমলা অফিসার এই ধরনের কিছু অবৈধ কাজের সঙ্গে যুক্ত, এরকম কিছু আমাদের কাছে কিছু তথ্য এসেছে। বিষয়টি উনি নিজের থেকেই তুলেছেন। আমরা বলেছি যদি এরকম হয়ে থাকে ঘটনাটা ঠিক নয়, সেটা যাতে বদ্ধ করা হয়, এই বিষয়টি আমরা। জেলাশাসক অভিষেক চন্দ্র সবকটি বিষয়ে তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। মধুরা বিল আমার অফিসার সাবমিট করবে না, এটা পাস হবে, এটা তো সম্ভবই নেই। যদি হবে তো দ্যাট ওনার যে অফিসার আছেন ওনাকে ডাইরেক্টলি আমি সাসপেন্ড করব। যদি পাওয়া যায় কি কিছু এইরকম জিনিসটা আছেন, ডাইরেক্ট পরবর্তী সময় দেখবো কি ওনাকে কীভাবে রিকভারি, উনি তো শুধু রিকভারি চান, আমি তো ওনাকে সাসপেন্ড করবো যদি এটা পাওয়া যায়। মানে এই অভিযোগটা কি আপনার কাছে আগে এসেছিল? এই মদের পয়সার কুসরকারী পয়সা? বিলকুলই নেই। তো স্যার, আমাদের কাছে কিন্তু একটা মানে অভিযোগ আছে, পুনের একটা মানে বারের বিল এবং হায়দ্রাবাদ এবং দিল্লির একটা বারের বিল, এটা আমাদের কাছেও একটা কপি আছে। ঠিক এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? হায়দ্রাবাদ আমার নিজের ভিজিট ছিল, তো এর সন্দর্ভে তো আমি তো এটা ইজ ইম্পসিবল কি এটা এই জায়গায় কিছু আমি বিল সাবমিট করেছি এই জায়গায়। যদি আছেন তো ডেফিনেটলি অ্যাকশন উইল বি অন মি। যদি এটা আছে তো আমি যদি এটা সাবমিট করেছি আমার উপরে অ্যাকশন হবে। আই এম ফিলিং টু ফেস দ্য ইনকোয়ারি অ্যান্ড উইলিং টু ফেস এনিথিং। স্যার, আরেকটা জিনিস কিছুদিন আমি দেখেছি কি রেজিস্টার সন্দর্ভে কি লোক আছেন কি নাই। বাট দিস ওয়াজ শকিং কি এক জায়গায় যে দাবি আছেন এটা সেকেন্ড টাইম ওঠা যাচ্ছে আর कोई एक সাবস্টেন্স নেই এই জায়গায়, कोई সাবস্টেন্স নেই। আমি সব লোকের এক করে আমি দেখছি কি লোক আছেন কি লোক থাকে আছেন এক বছরে, শুধু একজন নেই, এক বছরে আমি রেকর্ড। কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক মহিলার। আগরতলা শিলচরগামী ট্রেনে চাপা পড়ে মৃত্যু হলো তার। আবারও রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক মহিলার। নাম আরতি ঋষি দাস, বাড়ি প্রতাপগড়ে। ছেলে রানা ঋষি দাস রাজধানীতে গৃহশিক্ষকের কাজ করে। ছেলের কাছ থেকে টাকা নিয়ে প্রতাপগড়ে যাওয়ার সময় আগরতলা শিলচরের লোকাল ট্রেনে চাপা খায়। তাতে শরীর দুটুকরো হয়ে যায়। আরতির 2 ছেলে এবং 1 মেয়ে বর্তমান। দেবর হরিপদ ঋষি দাস জানান, প্রতাপগড় ঋষি কলোনি। আপনি কি হয়? আমার তো মশার তো বাইরের বৌদি হয়ে যাচ্ছে। কোন সময় বাড়ি থেকে বাড়ি আপনি কিছু জানতে পারি না। আমি আনন্দনগরটায় আছি, সকালবেলা আইসি আমি 9টার সময়, আর এখন বাড়িতে। এমনিতে কি করতো? এনে শালবাজারে জারাবাড়ি করতো।
আপনি কি হয় তাই না? আমার মশাত্ত ভাই নাম কিটা? আত্মীয় দাস। কার ভাই দেশ করে? তা সঠিক জানি না, আমি তো এখন আনন্দমোহন থেকে এসেছি। আপনি তাই না কি হন? আপনি তাই না কি হন? তাই না যে হাজব্যান্ড আমার মশাত্ত ভাই, তাহলে অনেকদিন আগে মারা গেছে। বাড়ি কোন জায়গা তাই আপনি? কথা পর ঋষি কোনো নেই। আরে বয়সটা কিরকম হবে? না 60 থেকে 65 হবে। তাহলে কি ইচ্ছাকৃতভাবে চাপ দিছে? আমি তাও সঠিক জানি। আমি তো বললাম যে আমি আনন্দনগরতে এখন আসছি। ছেলে মেয়ে কয়জন? মানে 2 মেয়ে বিয়ে দিয়ে দিছে আর ছেলে একজন আছে। রেল পুলিশের এএসআই জানান, नंबर 52563 अगरतला से डिपार्चर करने के बाद किलोमीटर नंबर 180 में XC/9 में एक महिला इंजन के पास जंप कर गई जो मर चुकी है, जिसके कारण ट्रेन नंबर 52563 डिटेन है। खबर मिलते ही जीआरपी और आरपीएफ दोनों स्पॉट पर पहुंचे और उसका तदंत जारी कर दिए हैं और 12:25 में ट्रेन यहां से डिपार्चर करवा दिया गया है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জমি নিয়ে সমস্যার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ অঙ্গনারী কেন্দ্র। ঘটনা কমলপুর মহকুমার 3 নং কলাছড়ি গ্রামে। দ্রুত সমস্যা নিরসন করে অঙ্গনারী কেন্দ্র চালু করার দাবি উঠেছে এলাকা জুড়ে। জমি নিয়ে সমস্যা, দীর্ঘদিন ধরে বন্ধ অঙ্গনারী কেন্দ্র। 2010 সালে 16 আগস্ট কমলপুর মহকুমার 3 নং কলাছড়ি গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার নমশূদ্রের সম্মতি নিয়ে তার জমিতে চালু হয়েছিল অঙ্গনারী কেন্দ্র। মোট 21 জন শিশু নিয়ে অঙ্গনারী কেন্দ্রটি বেশ ভালোই চলছিল, কিন্তু বাদ সাধে গত আগস্ট মাস থেকে। কারণ সুসংহত শিশু উন্নয়ন দপ্তর চেয়েছিল শিশুদের স্বার্থে অঙ্গনারী কেন্দ্রে তৈরি করা হোক জলের ট্যাঙ্ক, ইউরিন ল্যাট্রিন, কিন্তু জমিদাতা উপপ্রধান সুকুমার নম বাধা দেন যে জমি যতটুকু দেওয়া হয়েছে আর 1 তোলা জমি দেওয়া সম্ভব নয়। যদি জমি দিতে হয় তাহলে মূল্য দিতে হবে। এই ঘটনার পর সিডিপিও সন্তোষ দাস, কলাছড়ি গাঁওসভার প্রধান সুশান্ত ঘোষ উপপ্রধান সুকুমার নমশূদ্রকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু উপপ্রধান সুকুমার নম সিডিপিও সহ গাঁও প্রধানকে অপমান করে বলে অভিযোগ। তারপর সিডিপিও সন্তোষ দাস সিদ্ধান্ত নেন, যেহেতু অঙ্গনারী কেন্দ্রে প্রাকৃতিক কাজ শিশুরা করতে পারবে না, জলের ব্যবস্থা করতে পারবে না, সেহেতু কেন্দ্রটি বন্ধ থাকবে। এর পরিপ্রেক্ষিতে শিশুসহ মাতৃত্বশীল মহিলাদের চাল ডাল প্রতি মাসে প্রধান সুশান্ত ঘোষের উপস্থিতিতে দেওয়া হবে। এখন থেকে প্রতি মাসে শিশুদের অভিভাবকগণ চাল ডাল নিয়ে যায়। এলাকাবাসী চাইছে কেন্দ্রটিতে শিশু পাঠ্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হোক, নতুবা স্থানান্তরিত করা হোক অঙ্গনারী কেন্দ্রটি। তো এখানে যে সময় জায়গা এখানে নির্ধারণ করা হইল, তারপরে তো এখানে আগে প্রাক্তন যে মানে উপপ্রধান, বর্তমান উপপ্রধান, তাই এর মতামত এখানে ঘর তৈরি করা হয়েছে। ঘর তৈরি করার পরে তো স্কুল চালু হয়েছে। পরবর্তী সময়ে তাই এর বক্তব্য হয়েছে যে না, আমি যা জায়গা দিচ্ছি আমি এর বাইরে আমি 1 তোলাও জায়গা দিতাম না, আমরা এখানের ভিতরে এটার ভিতরে করতে পারলে করো। এটা নিয়ে আমরা দীর্ঘদিন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা করছি। একটা গরু একটা স্কুল চলতে গেলে তো তার পারিপার্শ্বিক যে ল্যাট্রিন দরকার, ইউরেনাল পয়েন্ট দরকার, বা জল টল তো ফালাইতেই বাইরে গোলাপান করা। তখন আমি বলছি যে আমি আর জায়গায় যেতাম না, আমি আর জায়গায় যেতাম না, আমি যে দূরে আগে তারা কেন ওই রাস্তার লোক গাছটা ফলাইতো কিশোরী। তারপরে আমি অঞ্জনের হলো কথা যে আমি যে দিকে না হলে তারা ওই ডেনে ফলাক পশ্চিম দিকে। এরপর সিডুবু আইয়া বন্ধ করে দিল, যে চাপ জায়গা যখন হইতো না স্কুল বন্ধ। এরপর দেখি একবার মাসে মাসে চাউল ডালি দেয়। এইবার ক্লাস টাস হয় না, কিছু হয় না? না, যে বন্ধ হওয়ার ডেটটি আছে আমার কাছে। প্রধান নিজে কয়েকদিন চাউল ডাল দিয়া গেছে নিজের সামনে থেকে। আচ্ছা আচ্ছা, ডেটটি আছে আমার কাছে। সিডি বয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এরপর জায়গার সমস্যা আমি গিয়েছি যে এইদিকে না ভালো তারা নেই এইদিকে ভালো। এরপর 14 প্রধান নিজে থেকে চাউল ডাল দিয়েছে। কেন এটা কি এখন প্রতিনিয়তই চাল ডাল প্রধানের উপস্থিতি দেওয়া? এখন প্রধান কয়দিন আছে কেন? কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সনিক মিউজিক কলেজের 40তম বর্ষপূর্তি ও সঙ্গীতাভোগ ট্রাস্টের 25তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 22 অক্টোবর থেকে ধর্মনগরে শুরু হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। চলবে 28 অক্টোবর পর্যন্ত। আগামী 22 অক্টোবর থেকে ধর্মনগরে শুরু হতে যাচ্ছে সনিক মিউজিক কলেজ এর
40তম বর্ষপূর্তি এবং সঙ্গীতা বুক ট্রাস্টের 25তম বর্ষপূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে 28 অক্টোবর পর্যন্ত। 40তম বর্ষপূর্তি উপলক্ষে গোমতী বরাক সঙ্গীত, নৃত্য ও বর্ষায়ক প্রতিযোগিতা, মিলন মেলা, একাঙ্ক নাটক প্রদর্শনী, কবিতা পাঠ, চিত্র প্রদর্শনী, মনু নদীর নাইয়া, ভিডিও অ্যালবাম প্রদর্শনী, রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে। সঙ্গীতা বুক ট্রাস্টের 25তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন গ্রন্থ প্রকাশ, গুণীজন সংবর্ধনা এবং ত্রিপুরা, বরাক উপত্যকা ও কলকাতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে ধর্মনগর টাউন হল এবং বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। প্রতিদিন সকাল 9টা থেকে সঙ্গীত প্রতিযোগিতা, বিকাল 4টায় মিলন মেলা, 6টায় একাঙ্ক নাটক প্রদর্শনী এবং সন্ধ্যা 7টায় সঙ্গীতানুষ্ঠান থাকবে। আমরা এবার 4 জন গুণীজনকে সম্বর্ধনা দিচ্ছি। প্রবীণ গুণীজন 3 জন আছে আর একজন নবীনা। তো ওনাদের নাম আমি বলছি। প্রথম হলেন আমাদের ভানুধর, আমাদের থেকে অনেক জ্যেষ্ঠ, উনি আজকে প্রবীণের তালিকায়। আরেকজন আছেন রসময় দাস, উনি সঙ্গীত করেন, বংশীবাদক হিসাবে আমরা জানতাম, উনি সঙ্গীতেরও ওনার দখল প্রচুর। তো এই 2 জন হলেন প্রবীণের মধ্যে। আরেকজন আছেন ত্রিপুরার আমাদের গর্ব, এই যে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত, সাহিত্য একাডেমি এটার নামটা হচ্ছে সাহিত্য একাডেমি সম্মান, এরকম কি পুরস্কার প্রাপ্ত আর কি। ইনি চন্দ্রকান্ত মোরাসি, শ্রদ্ধেয় চন্দ্রকান্ত মোরাসি, ওনাকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো, এখানে সম্বর্ধনা দেব। আর আরেকজন হচ্ছে নবীনা, যে আমাদের ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে, কত্থক নৃত্যে সারা ত্রিপুরা নাম উজ্জ্বল করেছে ভারতবর্ষের মধ্যে, সে হলো পূর্ণশ্রী ঘোষ। গুরুকুল মিউজিক ট্রেনিং ইনস্টিটিউট প্রতি বছরের ন্যায় এই বছরও উচ্চাঙ্গ সঙ্গীতের একটি আসর হতে চলেছে। আমাদের ধর্মনগর টাউন হলে এই অনুষ্ঠানটি চলছে। তো এইবার উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করবেন সৌগত চক্রবর্তী, ওনার সাথে সুব্রত তালুকদার, তাছাড়া চামেলি আচার্যি, একটি মেয়ে তবলা লহরা বাজাচ্ছে, উদয়পুর থেকে এসছে, আর আমাদের শ্রদ্ধেয় শ্রী প্রমোদ নাথ